একটি নির্জন ছোট্ট শহরে বাস করতেন হরিপ্রসাদ নামে এক বয়স্ক পুরুষ, যার জীবনের বসন্তকাল অনেক আগেই বিদায় নিয়েছে। এখন বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে তিনি একাকী দিন কাটাচ্ছেন। বয়স প্রায় ৬২ বছর হয়ে গিয়েছে। হরিপ্রসাদের স্ত্রী বহু বছর আগেই এই পৃথিবী ত্যাগ করে চলে গিয়েছিলেন, রেখে গিয়েছিলেন অসীম শূন্যতা। তার একমাত্র পুত্র ছিল অর্জুন, যে বিবাহের পরপরই বিদেশ সিঙ্গাপুরে কর্মস্থলে যোগ দিয়ে চলে গিয়েছিল। বিবাহের অল্প সময় পরেই সেই পুত্র তার পত্নীকে শহরে পিতার নিকট রেখে বিদেশে পাড়ি জমিয়েছিল। এখন বাসভবনে কেবল হরিপ্রসাদ এবং তার পুত্রবধূ প্রিয়া বাস করতেন। অর্জুন বার্ষিক মাত্র একবার অবকাশে ফিরে আসত। অবশিষ্ট সমস্ত সময় প্রিয়া এবং হরিপ্রসাদ একাকী এই বাসভবনের বিশাল উদ্যানে তাদের নিজস্ব নির্জনতা অতিবাহিত করতেন। একদিন প্রভাতকালে প্রিয়া তার শ্বশুরের জন্য খাদ্যকক্ষের টেবিলে চা স্থাপন করছেন। হরিপ্রসাদ চায়ের পাত্র তুলে পুত্রবধূকেও সঙ্গে উপবিষ্ট হবার সংকেত প্রদান করেন। কিছুক্ষণ পর তিনি গম্ভীর স্বরে বলেন, পুত্রবধূ, আমি একাকী অবস্থায় থেকে থেকে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েছি। এখন এই নির্জনতা সহ্য করা যায় না। চিন্তা করছি যে দ্বিতীয়বার বিবাহ করি। অবশেষে আমি কতকাল এমনভাবে একাকী জীবনযাপন করব। প্রিয়া এক্ষণের জন্য বিস্মিত হয়ে উঠে হাস্য করে বলেন, আরে শ্বশুরমশাই, এই বয়সে আপনার সঙ্গে কে বিবাহ করবে? এবং আপনি এত উদ্বেগ কেন করছেন? আপনি একাকী কোথায়? আমি তো আপনার সঙ্গেই রয়েছি। তাহলে উদ্বেগ করার কি প্রয়োজন? হরিপ্রসাদ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলেন, তুমি বাসভবনে অবশ্যই উপস্থিত, কিন্তু অন্তরকে আনন্দিত করার কোনো ব্যক্তি নেই। এই নির্জনতা অত্যন্ত কষ্টদায়কভাবে আক্রমণ করে। প্রিয়া হালকা হাস্যের সঙ্গে প্রত্যুত্তর প্রদান করেন, শ্বশুরমশাই, আমার উপস্থিতিতে আপনি এরূপ কথা কেন উচ্চারণ করছেন? আমিও অনুধাবন করি যে একাকী অবস্থায় থাকার দুঃখ কিরূপ হয়। অর্জুন সিঙ্গাপুরে গমন করেছে, অনেক দিন অতিক্রান্ত হয়েছে। তিনি তো বার্ষিক মাত্র একবার প্রত্যাবর্তন করেন। আমিও প্রায়শ নিজেকে একাকী এবং শূন্য অনুভূত করি। এই কথা উচ্চারণ করে তিনি দৃষ্টি অবনত করেন এবং পরিবেশে এক অদ্ভুত নৈশব্দ ছড়িয়ে পড়ে। তারপর তারা দুজন ধীর গতিতে অঙ্কন কক্ষের অভ্যন্তরে প্রবেশ করেন, যেখানে কথোপকথনের ধারা আরও গভীরতর হয়ে ওঠে। দুজন কক্ষে উপবিষ্ট ছিলেন যে অকস্মাৎ হরিপ্রসাদ গভীর নিঃশ্বাস গ্রহণ করে বলেন, পুত্রবধূ প্রিয়া, এখন আমি পূর্বের মতো যুবক নই। যখন তোমার শাশুড়ি জীবিত ছিলেন, তখন আমরা দুজন পরস্পরকে আনন্দিত রাখতাম, পরস্পরের সমর্থন ছিলাম। কিন্তু এখন সেই দিনগুলি কেবল স্মৃতি হয়ে অবশিষ্ট রয়েছে। এটি শ্রবণ করে প্রিয়া মৃদুস্বরে বলেন, শ্বশুরমশাই, আপনি এটি কেন বলছেন? আপনি এখনও কোনো যুবকের সমতুল্য দেখতে। আপনার মুখমণ্ডল এবং সাহস এখনও দৃঢ়। তারপর তিনি অকস্মাৎ উঠে দাঁড়ান এবং বলেন, কেবল কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনার জন্য কিছু বিশেষ বস্তু নিয়ে আসছি। তিনি দ্রুতপদে রান্নাঘরে প্রবেশ করেন। সেখানে পৌঁছে অতি শীঘ্র চা প্রস্তুত করেন। কিন্তু এবার চায়ে তিনি একটি ঔষধ মিশ্রিত করেন। চায়ের সৌরভের সঙ্গে এক অদ্ভুত গাম্ভীর্য বায়ুমণ্ডলে বিস্তার লাভ করে। কিছুক্ষণের মধ্যে প্রিয়া পুনরায় কক্ষে প্রত্যাবর্তন করেন। তার হাতে দুগ্ধ মিশ্রিত চায়ের পাত্র ছিল। হরিপ্রসাদ পাত্রের দিকে দৃষ্টিপাত করে অল্প বিস্ময়ের সঙ্গে বলেন, আরে, এটি কি নিয়ে এসেছ? কি, এটি আমাকে পুনরায় বলশালী করে তুলবে? এটি পান করলে আমার যৌবন প্রত্যাবর্তন করবে? প্রিয়া হালকা হাসির সঙ্গে প্রত্যুত্তর প্রদান করেন, আপনি সম্পূর্ণ সঠিক অনুমান করেছেন। আমি এতে একটি বিশেষ ঔষধ মিশ্রিত করেছি। যত শীঘ্র আপনি এটি পান করবেন, আপনার অভ্যন্তরে সেই প্রাচীন বল প্রত্যাবর্তন করবে। হরিপ্রসাদ কৌতূহলের সঙ্গে প্রশ্ন করেন, কিরূপ ঔষধ এটি? কোনো জাদুময় বস্তু যা আমার যৌবন প্রত্যাহার করতে সক্ষম? প্রিয়া মৃদুস্বরে বলেন, প্রথমে আপনি পান করুন, তারপর এর প্রভাব স্বয়ং পর্যবেক্ষণ করুন। হরিপ্রসাদ অধিক বিলম্ব না করে অতি শীঘ্র চায়ের পাত্র তুলে এক নিঃশ্বাসে পান করে ফেলেন। তিনি এখনও এর প্রভাব অনুভব করতে পারেননি যে অকস্মাৎ প্রিয়ার টেলিফোনের ঘণ্টাধ্বনি হয়। টেলিফোন তার স্বামী অর্জুনের ছিল। প্রিয়া টেলিফোন গ্রহণ করে কক্ষ থেকে বহির্গত হন, যাতে নির্বিঘ্নে কথোপকথন করতে পারেন। বিপরীত দিক থেকে অর্জুন আনন্দের সঙ্গে বলেন, প্রিয়া, আমি ২-৩ দিনের মধ্যেই বাসভবনে আসছি। এটি শ্রবণ করে প্রিয়া বিস্মিত হয়ে বলেন, কি, আপনি তো বার্ষিক মাত্র একবার আসেন, তাহলে অকস্মাৎ এখন কিভাবে আসছেন? অর্জুন হাস্য করে প্রত্যুত্তর প্রদান করেন,
আমাদের কার্যালয়ে আগামী 2 মাসের জন্য কর্মবন্ধ রয়েছে, তাই আমি চিন্তা করেছি বাসভবনে এসে সকলের সঙ্গে সময় অতিবাহিত করি। প্রিয়া মৃদুস্বরে বলেন, ঠিক আছে, এটি তো অত্যন্ত আনন্দের বিষয়। অর্জুন অতি শীঘ্র প্রশ্ন করেন, আমার পিতা কেমন আছেন? প্রিয়া হালকা স্বরে বলেন, আপনার পিতা তো এখন কক্ষের অভ্যন্তরে আমাকে আহ্বান করছিলেন। কিছুক্ষণ দুজন পতিপত্নী কথোপকথন করতে থাকেন। তারপর প্রিয়া সংযোগ বিচ্ছিন্ন করেন এবং পুনরায় কক্ষে প্রবেশ করেন। অভ্যন্তরে প্রবেশ করে পর্যবেক্ষণ করেন যে হরিপ্রসাদ শয্যায় দীর্ঘনিদ্রায় মগ্ন। তার মুখমণ্ডলে শান্তি এবং তৃপ্তির আভাস ছিল, যেন বহু বছর পর তাকে বিশ্রাম লাভ হয়েছে। বহির্ভাগে সন্ধ্যা অবতরণ করছে এবং সমগ্র বাসভবনে এক রহস্যময় নৈশদ্য বিস্তার লাভ করেছে। রাত্রি হয়ে গিয়েছে, তাই প্রিয়া আহার গ্রহণ করে তারপর তার কক্ষে গিয়ে নিদ্রা যান। প্রভাতে যখন সূর্যকিরণ উদ্যানে বিস্তার লাভ করতে শুরু করে, তখন তিনি তার অভ্যেস অনুসারে শোষণের জন্য চা প্রস্তুত করে তার কক্ষে নিয়ে যান। হরিপ্রসাদ পুত্রবধূকে দর্শন করে আনন্দের সঙ্গে বলেন, পুত্রবধূ, আজ আমি স্বয়ংকে অত্যন্ত লঘু এবং আনন্দিত অনুভব করছি। গতকাল যে তুমি দুগ্ধ মিশ্রিত চা প্রদান করেছিলে, তার রস তো অসাধারণ ছিল। প্রিয়া হাস্য করে বলেন, সুন্দর বিষয় শ্বশুরমশাই, আপনার প্রিয় হয়েছে। এর মধ্যেই দ্বারের ঘণ্টার ধ্বনি হয়। বহির্গত হয়ে দর্শন করেন যে অর্জুন এসে পৌঁছেছেন। প্রিয়া তার পতিকে দর্শন করে আনন্দের সঙ্গে তার গলবন্ধন করেন। বাসভবনের পরিবেশ বহুদিন পর আনন্দে পরিপূর্ণ হয়। পরবর্তী দিনেই অর্জুন তার পিতা এবং পত্নীকে বলেন, আমরা 3 জন মুম্বাই যাই, কিছুদিন পরিভ্রমণ করব এবং সঙ্গে সময় অতিবাহিত করব। কয়েকদিন পর 3 জন মুম্বাইয়ের উদ্দেশ্যে প্রস্থান করেন। অর্জুন সেখানে একটি বিশাল ভবন ভাড়া করে রেখেছিলেন। তারা সকলে সেই ভবনে আরামে বাস করতে শুরু করেন। একদিন অর্জুন তার পিতাকে বলেন, আমরা দুজন পতিপত্নী আজ শয়ান্নে বহির্গমন করে পরিভ্রমণ করতে যাচ্ছি। এটি শ্রবণ করে হরিপ্রসাদ অল্প ক্রোধ করে বলেন, এবং আমাকে একাকী রেখে আমি কি করব এখানে একাকী উপবিষ্ট হয়ে? অর্জুন মৃদুস্বরে বলেন, পিতা, আপনি সম্পূর্ণ উদ্বেগ করবেন না, আমি আপনার পরিচর্যার জন্য একজন পরিচারিকা নিয়োজিত করেছি। হরিপ্রসাদ কিছুক্ষণ চিন্তা করেন, তারপর বলেন, পুত্র, এই প্রাচীন টেলিফোন এখন আমার কোনো উপযোগী নয়। এতে না ইন্টারনেট সঞ্চালিত হয়, না উত্তমরূপে কথোপকথন। আমাকেও একটি নবীন স্মার্টফোন প্রদান করো, যাতে সময় অতিবাহিত করতে পারি। তিনি পকেট থেকে কিছু মুদ্রা নির্গত করে পুত্রের হস্তে স্থাপন করেন। অর্জুন অতি শীঘ্র বাজারে গমন করে একটি নবীন স্মার্টফোন ক্রয় করে পিতার হস্তে প্রদান করে বলেন, গ্রহণ করুন পিতামহ, এখন আপনি বিশ্বের প্রত্যেক বস্তু দর্শন করতে পারেন। ইচ্ছে হলে ভিডিও, ইচ্ছে হলে সংবাদ, সব আপনার হস্তগত। অর্জুন এবং প্রিয়া তো পরিভ্রমণের জন্য প্রস্থান করেন, কিন্তু বাসভবনে এখন কেবল হরিপ্রসাদ এবং পরিচারিকা অবশিষ্ট রয়েছেন। কিছুদিন পর সায়াহ্নকালে হরিপ্রসাদ সোফায় উপবিষ্ট হয়ে নবীন টেলিফোন সঞ্চালন করছিলেন। তিনি প্রথমবার ইনস্টাগ্রাম উন্মুক্ত করে ভিডিও দর্শন করতে শুরু করেন। অকস্মাৎ একটি যুবতীর ভিডিও সম্মুখে উপস্থিত হয়, যাতে তিনি তার মোবাইল সংখ্যা উল্লেখ করছেন। হরিপ্রসাদ এক্ষণে দ্বিধার পর অতি শীঘ্র সংখ্যা অনুলিপি করে যুবতীকে সংযোগ প্রদান করেন। দুজনের মধ্যে কথোপকথন আরম্ভ হয়ে যায়। হরিপ্রসাদ দ্বিধার সঙ্গে বলেন, পুত্রী, তুমি অত্যন্ত রূপবতী দেখতে, তোমার হাস্য অন্তরকে স্পর্শ করে। তার কথা শ্রবণ করে ইনস্টাগ্রামে যুবতী হাস্য করে এবং অল্প প্রভাবিতও হন। তারপর দুজনের মধ্যে দীর্ঘ কথোপকথনের ধারা আরম্ভ হয়ে যায়। ধীরে ধীরে যুবতীটিও এই বয়স্ক ব্যক্তিকে অনুরাগ করতে শুরু করেন। কয়েকদিন পর টেলিফোনে কথোপকথন করতে করতে হরিপ্রসাদ যুবতীকে বলেন, যদি তুমি ইচ্ছুক হও তাহলে আমার বাসভবনে আগমন করতে পারো, আমি তোমার সঙ্গে মিলিত হয়ে আনন্দ অনুভব করব। তিনি অতি শীঘ্র তার বাসভবনের ঠিকানাও প্রদান করেন। কিছুদিন পর সে ইনস্টাগ্রামের যুবতী প্রকৃতপক্ষে হরিপ্রসাদের বাসভবনে উপস্থিত হন। দ্বারে আঘাত শ্রবণ করে যখন হরিপ্রসাদ দ্বার উন্মুক্ত করেন, তখন সম্মুখে একটি সুসজ্জিত যুবতী উপস্থিত ছিলেন। তিনি অভ্যন্তরে প্রবেশ করেন তো হরিপ্রসাদ তাকে সোফায় উপবেশন করান। হরিপ্রসাদ সেদিন বিশেষভাবে কেশে তৈল প্রয়োগ করেছিলেন, হালকা পাউডার এবং সৌরভ প্রয়োগ করে রেখেছিলেন। ৬২ বছরের বয়স সত্ত্বেও তিনি স্বয়ংকে দর্পণে যুবক প্রতীয়মান করার প্রয়াস করছিলেন। যুবতী হাস্য করে বলেন, তাহলে কি আপনি আমাকে বিয়ার পান করাবেন না?
হরিপ্রসাদ অল্প বিলম্ব না করে অতি শীঘ্র হিমায়ক থেকে 2টি বোতল নির্গত করেন। দুজন মুখোমুখি উপবিষ্ট হয়ে বিয়ার পান করতে শুরু করেন। পরিবেশ লঘু এবং হাস্যের সঙ্গে পরিপূর্ণ হয়। কিছুক্ষণ পর যুবতী দৃষ্টি অবনত করে বলেন, কেননা আমরা দুজন কোনো হোটেলে গমন করি, সেখানে অধিক আনন্দ লাভ হবে। হরিপ্রসাদ অল্প দ্বিধার সঙ্গে বলেন, কিন্তু এই স্থানটিও তো অসুন্দর নয়। যুবতী শখের শৈলীতে হাস্য করে বলেন, হোটেলের বিষয় তো ভিন্ন রূপ হয়, সেখানে কোনো বাধা প্রদানকারী থাকবে না। হরিপ্রসাদ অবশেষে সম্মত হন। তিনি পরিচারিকাকে আহ্বান করে বলেন, আমরা দুজন বহির্গমন করছি, বাসভবনের যত্ন নাও এবং এই বিষয়ে কাউকে উল্লেখ করো না। তারা দুজন যানে আরোহণ করে সরাসরি নগরের একটি হোটেলে উপস্থিত হন। সেখানে পৌঁছে একটি কক্ষ সংরক্ষণ করেন এবং অভ্যন্তরে প্রবেশ করেন। কক্ষে উপস্থিত হয়ে যুবতী শখের স্বরে বলেন, কেমন অনুভূত হচ্ছে আপনাকে এখানে আগমন করে? হরিপ্রসাদ অন্তরের গভীর থেকে প্রত্যুত্তর প্রদান করেন, প্রথমবার আমাকে এইরূপ যুবতী লাভ হয়েছে যে আমার যত্ন নিচ্ছে, যে আমাকে আনন্দ প্রদানের প্রয়াস করছে। আমি তো স্বয়ংকে সৌভাগ্যবান মনে করছি। যুবতী হাস্য প্রদান করে বলেন, এটাই তো আমার কর্তব্য, আনন্দ প্রদান, কিন্তু এর প্রতিদানে আমাকে প্রচুর মুদ্রা প্রয়োজন। হরিপ্রসাদ হাস্য করে বলেন, আমার নিকট প্রচুর মুদ্রা রয়েছে, যত ইচ্ছা গ্রহণ করো, কেবল আমার সঙ্গ প্রদান করতে থাকো। তারপর তারা দুজন নিকটবর্তী হয়ে সম্পর্কের সীমা লঙ্ঘন করেন। কিছুক্ষণ পর যুবতী গাম্ভীর্যের সঙ্গে বলেন, আমি তোমার সঙ্গে বিবাহ করার জন্য প্রস্তুত। দুজন তাদের কথোপকথনে মগ্ন ছিলেন যে অকস্মাৎ হরিপ্রসাদের টেলিফোনের সংযোগ আসে। বিপরীত দিকে তার পুত্র অর্জুন ছিলেন যে কঠোর স্বরে বলেন যে অতি শীঘ্র বাসভবনে প্রত্যাবর্তন করুন। হরিপ্রসাদ বিহ্বল হয়ে যান। তিনি অতি শীঘ্র কক্ষ ত্যাগ করে সরাসরি বাসভবনের দিকে প্রস্থান করেন। বাসভবনে উপস্থিত হয়েই অর্জুন ক্রোধের সঙ্গে প্রশ্ন করেন, পিতা, আপনি এই বয়সেও বিবাহ করার কথা উল্লেখ করছেন, এটি সব কি? হরিপ্রসাদ কঠোর স্বরে প্রত্যুত্তর প্রদান করেন, আমার ইচ্ছা, বিবাহ করি বা না করি, এটি আমার মুদ্রা। এবং বয়সের বিষয় হলে এখনও আমি এত বয়স্ক হইনি। কানুন মুক্ত করে শ্রবণ করো, এই বাসভবন আমার এবং এখানে কেবল আমার ইচ্ছা প্রচলিত হবে। এটি উল্লেখ করে হরিপ্রসাদ দ্বার প্রচণ্ডভাবে বন্ধ করে কক্ষে প্রবেশ করেন এবং পরিবেশে তিক্ততা পরিপূর্ণ হয়। অর্জুন তার পত্নী প্রিয়াকে উদ্বিগ্ন স্বরে বলেন, এটি দর্শন করো প্রিয়া, পিতা এই বয়সেও বিবাহের অটলতা করছেন। আমার আশঙ্কা হচ্ছে যে কে জানে আগামীকাল তিনি আমাদের জন্য কোনো নবীন বিপত্তি নিয়ে আসবেন। এদিকে হরিপ্রসাদ সরাসরি হোটেলে সেই যুবতীর নিকট উপস্থিত হয়ে অস্থিরতার সঙ্গে বলেন, অতি শীঘ্র আমার সঙ্গে বিবাহ করো, আমি এখন আর অপেক্ষা করতে সক্ষম নই। যুবতী দ্বিধা না করে বলেন, আমি তো পূর্ব থেকেই প্রস্তুত। হরিপ্রসাদ শয্যার দিকে দৃষ্টিপাত করে বলেন, কিন্তু এখন তো প্রচুর রাত্রি হয়ে গিয়েছে, চলো বাসভবনে গমন করি, প্রভাতে আদালতীয় বিবাহ সম্পাদন করব। রাত্রি গভীরে তাঁরা দুজন বাসভবনে প্রত্যাবর্তন করেন। কক্ষে প্রবেশ করে হরিপ্রসাদ পুনরায় টেলিফোনে যুবতীকে কথোপকথন করেন এবং বিশ্বাসপূর্ণ স্বরে বলেন, আগামী প্রভাতে আমরা দুজন আদালতীয় বিবাহ করব। পরবর্তী প্রভাতে হরিপ্রসাদ সুসজ্জিতভাবে প্রস্তুত হয়ে বাসভবন থেকে বহির্গমন করতে উদ্যত ছিলেন যে অর্জুন তাকে নিবারণ করেন। তিনি উদ্বিগ্ন স্বরে বলেন, পিতা, আপনি যা সম্পাদন করতে যাচ্ছেন সেটি সম্পূর্ণ ভুল। এই যুবতী উত্তম নয়, এটি আপনাকে বিনাশ করে দেবে। হরিপ্রসাদ ক্রোধে বিস্ফোরিত হয়ে বলেন, আমার জীবনযাত্রা, আমার ইচ্ছা, বিবাহ করি বা না করি এটি আমার সিদ্ধান্ত, তুমি কি আমাকে নিবারণ করার? অর্জুন নৈঃশব্দে বলেন, আমার লক্ষ্য আপনাকে নিবারণ করা নয়, কেবল বোঝানো। এই যুবতী অপযশ সম্পন্ন, আপনার সম্মান এবং বাসভবন উভয়কেই নিমজ্জিত করবে। কিন্তু হরিপ্রসাদ তার একটিও কথা শ্রবণ করেন না এবং দ্বার বন্ধ করে বহির্গত হন। মধ্যাহ্ন অবতরণ করতেই হরিপ্রসাদ প্রকৃতপক্ষে আদালতীয় বিবাহ সম্পাদন করে সেই যুবতীকে তার পত্নী করে বাসভবনে নিয়ে আসেন। বাসভবনের দৃশ্যপটই পরিবর্তিত হয়। অর্জুন এবং প্রিয়া কক্ষে উপবিষ্ট হয়ে বিস্ময়ের সঙ্গে পরস্পরকে দর্শন করতে থাকেন। হরিপ্রসাদ তাদের আহ্বান করে বলেন, এসো, তোমরা দুজনকে আমার নবীন পত্নীর সঙ্গে পরিচয় করিয়ে দিই। দর্শন করো, এটি এখন তোমাদের মাতা। ইনস্টাগ্রামে যুবতী হাস্য করে বলেন, হ্যাঁ, আমারও একটি বৃহৎ পুত্র এবং পুত্রবধূ রয়েছে। অর্জুনের মুখমণ্ডলে ধাক্কা এবং নৈঃশব্দ বিস্তার লাভ করে। হরিপ্রসাদ প্রিয়ার দিকে দৃষ্টিপাত করে বলেন, পুত্রবধূ, আমরা দুজন আমাদের কক্ষে গমন করছি, আহার সেখানেই নিয়ে এসো। সায়াহ্নে
যুবতী আনন্দের সঙ্গে বলেন, আজ আমাদের বিবাহের প্রথম দিবস। এই আনন্দে আহার হোটেলে গ্রহণ করি। তারা দুজন পুনরায় হোটেলে গমন করেন, কক্ষ সংরক্ষণ করেন এবং রাত্রি সেখানেই অতিবাহিত করেন। প্রভাতে যখন অর্জুন পিতার কক্ষে দৃষ্টিপাত করেন তো কক্ষ শূন্য পান। তার অন্তর নিমজ্জিত হয়। কিছুক্ষণ পর প্রিয়া চা নিয়ে প্রদান করেন। তখনই হরিপ্রসাদ তার নবীন পত্নীর শোনে প্রত্যাবর্তন করেন এবং সরাসরি কক্ষে প্রবেশ করেন। কক্ষের অভ্যন্তরে যুবতী শখের স্বরে বলেন, আমাকে আজ পূর্বে গমন করতে হবে, ক্রয়ও করতে হবে। হরিপ্রসাদ অতি শীঘ্র পকেট থেকে মুদ্রা নির্গত করে তার হস্তে স্থাপন করেন। এই সমস্ত দৃশ্য অর্জুন তার নয়নে দর্শন করেন। তিনি ক্রোধের সঙ্গে পত্নীকে বলেন, এই যুবতী পিতাকে বিনাশ করে দেবে। এটি প্রত্যহ নবীন নখরা প্রকাশ করবে। কখনো হোটেল, কখনো অলংকার, কখনো ক্রয়, পিতা অবশেষে কতকাল এটি সহ্য করবেন? অর্জুন সাহস সংগ্রহ করে সরাসরি পিতার কক্ষে গমন করে যুবতীকে বলেন, আমার পিতা তোমার প্রত্যেক নখরা গ্রহণ করছেন। কখনো হোটেল নিয়ে যান, কখনো তোমাকে ক্রয়ের জন্য মুদ্রা প্রদান করেন। অবশেষে এটি সমস্ত কতকাল চলবে? এটি শ্রবণ করে হরিপ্রসাদ ক্রোধে উন্মত্ত হয়ে যান এবং চিৎকার করেন, অর্জুন, এটি আমার পত্নী। এবং হরিপ্রসাদ ক্রোধের সঙ্গে চিৎকার করেন, অর্জুন, এটি তোমার মাতা। এটি তোমার নিকট মুদ্রা যাচ্ছে না করেনি? মুদ্রা তো আমি আমার আনন্দে প্রদান করেছি। তুমি কি হিসাব গ্রহণ করার? ইনস্টাগ্রামে যুবতীও মধ্যস্থলে উচ্চারণ করেন, হ্যাঁ, এবং শ্রবণ করো সকলে, আমরা দুজন আদালতে বিবাহ সম্পাদন করেছি। এখন আমি এই বাসভবনের মালিকা। এটি শ্রবণ করে পরিবেশ আরও তিক্ততর হয়ে ওঠে। হরিপ্রসাদ প্রিয়াকে আহ্বান করে বলেন, বধূমাতা, তোমার পতিকে কক্ষে নিয়ে যাও। তাকে অনুধাবন করাও যে আমাকে এবং আমার পত্নীকে বিব্রত করবে না। প্রিয়া নৈশব্দে অর্জুনকে তার কক্ষে নিয়ে যান। এদিকে হরিপ্রসাদ এবং সেই যুবতী মদিরার বোতল উন্মুক্ত করে পরস্পরের সঙ্গে উপবিষ্ট হন। মধ্যে মধ্যে যুবতী ব্যঙ্গাত্মক স্বরে উচ্চারণ করতে শুরু করেন, তোমার পুত্র তোমার সঙ্গে কি স্বরে কথোপকথন করছিল? উত্তম যে অর্জুন এবং তার পত্নীকে বাসভবন থেকে নির্গত করো। অবশেষে এই বাসভবন তোমার। এটি তোমাকে কি প্রদান করে? কেবল তোমার সিদ্ধান্তের উপর প্রশ্নোত্থাপন করে। হরিপ্রসাদ মাদকতায় নিমজ্জিত নয়নে তাকে দর্শন করে বলেন, তুমি সম্পূর্ণ সঠিক উচ্চারণ করছো। তুমি প্রকৃতপক্ষে অত্যন্ত বুদ্ধিমতী পত্নী। বিপরীত দিকে কক্ষে উপবিষ্ট অর্জুন প্রিয়াকে বলেন, কয়েকদিন পর আমাকে পুনরায় বিদেশ গমন করতে হবে, কিন্তু আমাকে তোমার এবং পিতার উদ্বেগ ভক্ষণ করছে। এই যুবতী পিতাকে বিনাশ করে দেবে। প্রিয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলেন, হ্যাঁ, যদি মাতা হাত জীবিত থাকতেন তো আমাদের এই দিবস কখনো দর্শন করতে হতো না। যাই হোক, তুমি উদ্বেগ করো না, আমি পিতার যত্ন নেব। তারপর তিনি রান্নাঘরে গমনের পূর্বে শ্বশুরের কক্ষের দ্বারে গিয়ে মৃদুস্বরে বলেন, পিতা, আমি অর্জুনের জন্য চা প্রস্তুত করতে যাচ্ছি। চিন্তা করলাম আপনাকেও প্রশ্ন করি। কিন্তু তার পূর্বে যে হরিপ্রসাদ কিছু উচ্চারণ করেন, যুবতী দ্রুত বলেন, হ্যাঁ হ্যাঁ পুত্রবধূ, আমাদের জন্য চা নিয়ে এসো। প্রিয়া নৈশব্দে চা প্রস্তুত করেন এবং শ্বশুরের কক্ষে গিয়ে টেবিলে স্থাপন করেন। তারপর প্রত্যাবর্তন করে পতিকে চা প্রদান করেন এবং মৃদুস্বরে জানান, পিতা এবং সেই যুবতী কক্ষে উপবিষ্ট হয়ে বিয়ার পান করছিলেন। অর্জুন দন্তপিষ্ট করে বলেন, কি, পূর্বে পিতা একাকী পান করতেন? এখন তার সঙ্গে মিলিত হয়ে কেবল প্রভাত হলেই সিদ্ধান্ত গ্রহণ হবে, অথবা তো আমরাই বাসভবনে বাস করব, অথবা সেই যুবতী। রাত্রিকালে পরিচারিকা আহার প্রস্তুত করে খাদ্যকক্ষে টেবিলে স্থাপন করেন। অর্জুন এবং প্রিয়া একত্রে উপবিষ্ট হয়ে আহার গ্রহণ করেন। তারপর অর্জুন পরিচারিকাকে বলেন, পিতা এবং সেই মহিলার আহার কক্ষে পৌঁছে দাও। পরিচারিকা আহার ট্রেতে স্থাপন করে কক্ষে প্রদান করেন। অভ্যন্তরীণের দৃশ্য দর্শন করে তিনিও বিস্মিত হয়ে যান। হরিপ্রসাদ এবং যুবতী দুজন মাদকতায় নিমজ্জিত ছিলেন। হরিপ্রসাদ লড়াইয়ের স্বরে পরিচারিকাকে বলেন, শ্রবণ করো, আজ থেকে তোমার নবীন মালিকার বিশেষ যত্ন নাও। পরিচারিকা নৈশব্দে প্রত্যাবর্তন করেন। অর্জুন এবং প্রিয়াও পরিশ্রান্ত হয়ে তাদের কক্ষে নিদ্রা যান। পরবর্তী প্রভাতে যখন সূর্যোদয় হয় তো অর্জুন পূর্বেই জাগ্রত হয়ে উদ্বিগ্নে উপবিষ্ট ছিলেন। প্রিয়া চা প্রদান করেন তো তিনি সিদ্ধান্ত কঠোর স্বরে বলেন, আজ সমস্ত কিছু স্পষ্ট হয়ে উঠবে, অথবা তো আমরাই বাসভবনে বাস করব, অথবা সেই যুবতী। আজই সিদ্ধান্ত গ্রহণ হবে। এর মধ্যে কক্ষ থেকে হরিপ্রসাদ এবং সেই যুবতী জাগ্রত হয়ে বহির্গত হন। হরিপ্রসাদ পুত্রবধূকে আহ্বান করে বলেন, প্রিয়া পুত্রী, আমাদেরও চা প্রদান করো। প্রিয়া চা পাত্রে নিক্ষেপ করে শ্বশুরের হস্তে প্রদান করেন। সেই সময় ইনস্টাগ্রামে যুবতী হাস্য করে বলেন, তোমার পুত্রবধূ তো অত্যন্ত উত্তম। এবং শ্রবণ করো প্রিয়া, আজ আমরা দুজন মধ্যাহ্নের আহার হোটেলে গ্রহণ করব। এই কথা অর্জুনও শ্রবণ করেন। তিনি ক্রোধে বিস্ফোরিত হন। পিতা, এই প্রত্যহের নাটক কতকাল চলবে? আপনি প্রত্যেক দিবস হোটেলে আহার গ্রহণ করতে যান, যা এই মহিলা উচ্চারণ করেন আপনি তাই সম্পাদন করেন। কি এখন আপনি আপনার জীবনযাত্রার সমস্ত অধিকার এর হস্তে প্রদান করে উপবিষ্ট হয়েছেন? যাই হোক, কয়েকদিন পর আমি পুনরায় বিদেশ প্রস্থান করব।
তারপর আপনার কি হবে? হরিপ্রসাদের মুখমণ্ডল লাল বর্ণ হয়ে ওঠে। তিনি উচ্চস্বরে বলেন, অর্জুন, যদি তোমার এত কষ্ট হয় তো তোমার পত্নীকে নিয়ে প্রস্থান করো। এই যুবতী আমার পত্নী এবং এই বাসভবন আমার। আমি আমার ব্যয় আমার পেনশন থেকে পূরণ করি। তোমাকে এখন এখানে বাস করার প্রয়োজন নেই। আজ থেকে তোমরা দুজন আমার বাসভবন থেকে বহির্গত হও এবং স্মরণ রাখো, দ্বিতীয়বার প্রত্যাবর্তন করো না। অর্জুনের অন্তর বিদীর্ণ হয়, কিন্তু তিনি কষ্ট সহ্য করে বলেন, ঠিক আছে পিতা, আমরা এখনই প্রস্থান করছি, কিন্তু স্মরণ রাখো, এই যুবতী আপনার জীবনযাত্রা বিনাশ করে দেবে। আজ যে সিদ্ধান্ত আপনি গ্রহণ করেছেন, আগামীকাল সেই নিয়ে অনুতাপ করবেন। ইনস্টাগ্রামের যুবতী কক্ষের কোণে উপস্থিত হয়ে এটি সমস্ত শ্রবণ করছিলেন। তিনি হাস্যপ্রদান করে বলেন, আরে, এটি কি? আপনারা দুজন পিতাপুত্র নিজেদের মধ্যে বিবাদ করছেন? যদি আমার কারণে বিবাদ হয় তো আমিই প্রস্থান করি। হরিপ্রসাদ অতি শীঘ্র হস্ত উত্তোলন করে বলেন, না, তুমি কেন প্রস্থান করবে? এরা দুজন প্রস্থান করবে। অর্জুন এবং প্রিয়া, এখনই এক্ষণে আমার বাসভবন ত্যাগ করো। অর্জুনের অন্তরে ছুরির মতো আঘাত হয়, কিন্তু প্রিয়া তার হস্ত গ্রহণ করে বলেন, চলো, আজ থেকে আমরা এই বাসভবনে বাস করব না। তারা দুজন তাদের কক্ষে গমন করেন। প্রিয়া ব্যাগ নির্গত করে বস্ত্র সংগ্রহ করতে শুরু করেন। তিনি ভারাক্রান্ত স্বরে বলেন, অর্জুন, আমরা দুজন কোথায় বাস করব? এই বাসভবন তো এখন আমাদের নয়। অর্জুন পরিশ্রান্ত স্বরে প্রত্যুত্তর প্রদান করেন, এখন কেবল একটি পথ অবশিষ্ট, আমরা দুজন বিদেশ প্রত্যাবর্তন করি। পিতা স্বয়ং আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। প্রিয়ার নয়নে অশ্রু ছিল। তিনি মৃদুস্বরে বলেন, কিন্তু পিতার কি হবে? অর্জুন দুঃখপূর্ণ হাস্যের সঙ্গে বলেন, পিতা আজ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আমরা তার জন্য অপরিচিত। এখন এই বাসভবন তাঁর, আমরা নই। দুজন ব্যাগ উত্তোলন করে নৈশব্দে বাসভবন থেকে বহির্গত হন। দ্বার বন্ধ হয়েই প্রিয়া অন্তিমবার বাসভবনের দিকে দৃষ্টিপাত করেন, যেন বছরের স্মৃতিগুলিকে বিদায় জানাচ্ছেন। সময় অতিক্রান্ত হয়। অর্জুন এবং প্রিয়া বিদেশ প্রত্যাবর্তন করেন। এদিকে হরিপ্রসাদ তার নবীন পত্নীর সঙ্গে একাকী বাস করতে শুরু করেন। কখনো দুজন বাসভবনে উপবিষ্ট হয়ে বিয়র পান করেন, কখনো হোটেলে আহার গ্রহণ করতে যান। পরিচারিকা প্রত্যহ এটি সমস্ত তার নয়নে দর্শন করেন এবং অন্তরে অন্তরে অনুতাপ করেন। কিন্তু একদিন এরূপ ঘটনা ঘটে যা হরিপ্রসাদের পাদতলে ভূমি অপসারিত করে। সায়ন্যকাল ছিল। হরিপ্রসাদ পরিচারিকাকে আহ্বান করে বলেন, শ্রবণ করো, আমাদের জন্য চা প্রস্তুত করে নিয়ে এসো। ইনস্টাগ্রামের যুবতী হাস্য করে বলেন, আজ আমি আপনাকে চা প্রস্তুত করে প্রদান করি। এটি উচ্চারণ করে তিনি রান্নাঘরে গমন করেন এবং পরিচারিকাকে বলেন, তুমি প্রস্থান করো, আজ সমস্ত আমি সামলাব। পরিচারিকা নৈশব্দে কক্ষ থেকে বহির্গত হন। যুবতী অতি শীঘ্র চা প্রস্তুত করেন এবং তাতে অজ্ঞানকারী ঔষধ মিশ্রিত করেন। হরিপ্রসাদ আনন্দিত হয়ে চা পান করেন। নিঃশ্বাস গ্রহণ করেই বলেন, বাহ, আজকের চা তো অসাধারণ। কিছুক্ষণের মধ্যে তার নয়ন ভারাক্রান্ত হয়ে আসতে শুরু করে এবং তিনি শয্যায় গিয়ে নিদ্রা যান। যুবতী সুযোগ দর্শন করে আলমারি উন্মুক্ত করেন, সমস্ত অলঙ্কার এবং নগদ ব্যাগে ভর্তি করেন এবং নিঃশব্দ পদক্ষেপে বাসভবন থেকে বহির্গত হন। রাত্রি অবতরণের পর যখন হরিপ্রসাদের নয়ন উন্মিলিত হয় তো কক্ষ বিস্তীর্ণ পড়েছিল। তিনি চতুর্দিকে দৃষ্টিপাত করেন, কিন্তু যুবতী অনুপস্থিত। আলমারি উন্মুক্ত করেন তো সেখানে শূন্যস্থান। অলঙ্কার এবং মুদ্রা সমস্ত অনুপস্থিত। তিনি বিভল হয়ে যুবতীকে টেলিফোন করেন, কিন্তু মোবাইল বন্ধ ছিল। পরিচারিকা কক্ষে প্রবেশ করেন তো হরিপ্রসাদ বিভলতায় প্রশ্ন করেন, তিনি কোথায়? পরিচারিকা প্রত্যুত্তর প্রদান করেন, মহাশয়, গত সায়াহ্নে তিনি মুখে উচ্চারণ করেছিলেন, তুমি প্রস্থান করো, আহার আমি স্বয়ং প্রস্তুত করব। এটি শ্রবণ করেই হরিপ্রসাদ মস্তক আলম্বন করে উপবিষ্ট হন এবং সরাসরি থানায় গিয়ে উপস্থিত হন। সেখানে পরিদর্শকের সম্মুখে ক্রন্দন করে বলেন, মহাশয়, সেই যুবতী আমার সঙ্গে বিবাহের নাটক রচনা করেছে। তারপর গতরাত্রে চায়ে মাদক প্রদান করে আমাকে অজ্ঞান করে সমস্ত অলঙ্কার এবং মুদ্রা লুণ্ঠন করে প্রস্থান করেছে। পরিদর্শক শীতল স্বরে প্রশ্ন করেন, সেই যুবতীর বয়স কত হবে? হরিপ্রসাদ লজ্জায় বলেন, প্রায় ২৫ বছর। পরিদর্শক হাস্য করে ব্যঙ্গ করে বলেন, তোমার ৬২ বছরের বয়স এবং তুমি ২৫ বছরের যুবতীর সঙ্গে বিবাহ করেছ?
কি তোমাকে অনুধাবন হয়নি যে এটি সমস্ত ছলনা ছিল? যাই হোক, আমি প্রতিবেদন দায়ের করছি। প্রতিবেদন দায়ের করে হরিপ্রসাদ প্রত্যাবর্তন করে বাসভবনে আসেন। তার অন্তর নিমজ্জিত হচ্ছিল। বারংবার যুবতীকে টেলিফোন করেন, কিন্তু সংখ্যা বন্ধ লাভ হয়। এই সময় তাকে তার পুত্র অর্জুনের কথা স্মরণ হয়। সেই উচ্চারণ করেছিল যে এই যুবতী তাকে বিনাশ করে দেবে। পরিচারিকা বলেন, মহাশয়, এখন তোমার পুত্র এবং পুত্রবধূকে সমস্ত সত্য উল্লেখ করো। হরিপ্রসাদ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলেন, ইনস্টাগ্রামে যুবতীর উচ্চারণে আমি অর্জুন এবং প্রিয়ার সঙ্গে অন্যায় সম্পাদন করেছি। জানি না তার আমাকে ক্ষমা করবেন বা না। তিনি অতি শীঘ্র মোবাইল উত্তোলন করে অর্জুনকে সংযোগ প্রদান করেন। এদিকে অর্জুন এবং প্রিয়া বিদেশে তাদের বাসভবনে উপবিষ্ট ছিলেন। টেলিফোন ধ্বনিত হয়তো অর্জুন গ্রহণ করে কঠোর স্বরে বলেন, পিতা, এখন কোনো হিসাব অবশিষ্ট রয়েছে? হরিপ্রসাদের স্বর কম্পিত ছিল। পুত্র, আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু বিলম্বিত হলেও আমি স্বীকার করছি যে আমি মহান ভুল সম্পাদন করেছি। আমাকে এবং তোমার মাতৃসম পুত্রবধূকে ক্ষমা করো। সেই যুবতী আমাকে ছলনা করেছে। অর্জুন তিক্ততার সঙ্গে বলেন, পিতা, এখন আমাদের আপনার কোনো নবীন বিবাহ বা ছলনার কাহিনীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি আমাদের অপমান করে বাসভবন থেকে নির্গত করেছিলেন। আমাদের এবং আপনার মধ্যে এখন কোনো সম্পর্ক অবশিষ্ট নেই। এটি শ্রবণ করে হরিপ্রসাদের অন্তর বিদীর্ণ হয়। তার নয়ন থেকে অশ্রু প্রবাহিত হতে শুরু করে। তিনি টেলিফোনে প্রিয়াকে বলেন, পুত্রবধূ, তুমি তোমার পতিকে অনুধাবন করাও। আমাকে ক্ষমা করো। প্রিয়া মৃদুস্বরে বলেন, পিতা, আমি অর্জুনকে অনুধাবন করার প্রয়াস করব, কিন্তু আপনি যা সম্পাদন করেছেন তার আঘাত অত্যন্ত গভীর। হরিপ্রসাদ সংযোগ বিচ্ছিন্ন করার পর আসনে ধসে পড়েন। তিনি চিন্তা করেন, যৌবনের লোভে তিনি তার সম্মান, তার পুত্র এবং পুত্রবধূ সমস্ত হারিয়েছেন। যে যুবতীকে তিনি পত্নী করেছেন সেই তাকে লুণ্ঠন করে প্রস্থান করেছে। অবশেষে তিনি একাকী অবশিষ্ট রয়েছেন এবং অন্তরে অন্তরে চিন্তা করতে থাকেন, সম্পদ এবং যৌবনের জাদু সময়ই ছলনা। প্রকৃত সমর্থন তো নিজের পুত্র, পুত্রবধূ এবং বংশের হয়। যে নিজের সম্পর্ক ত্যাগ করে সে অবশেষে শূন্যহস্ত এবং একাকী অবশিষ্ট রয়ে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা বাবার সেবা করুন, প্রিয়জনের যত্ন নিন। আমাদের রুমাইসা ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।